এখন আমাদের জন্য টপিক হচ্ছে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল। আমরা উপরে শিখে এসেছিলাম যে আপিলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই 3 ভাগের এটি হচ্ছে শেষ ভাগ। যদি এমন হয় যে যাকে দণ্ড প্রদান করা হয়েছে সংক্ষুব্ধ পক্ষ যদি মনে করেন যে তাকে পর্যাপ্ত দণ্ড প্রদান করা হয়নি, তাহলে সেক্ষেত্রে ওই সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারবে। তো এই ব্যাপারে কি বিধান বলা হয়েছে আমরা এখন শিখব। 417 ধারার ক উপধারায় বলা হয়েছে অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে আপিল। জিআর মামলায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করার জন্য সরকার পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিবেন। সিআর মামলায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফরিয়াদি এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে পারবেন, তবে দণ্ডাদেশের তারিখ হতে 60 দিন অতিক্রম হওয়ার পর সংশ্লিষ্ট আদালতে কোনো আপিল গ্রাহ্য হবে না। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে বাদী আপিল করলে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ না দিয়ে আদালত দণ্ডবৃদ্ধি করবেন না। আচ্ছা, এই 3টি পয়েন্ট আমরা খুব ভালোভাবে বুঝে নিই। অপর্যাপ্ত দণ্ড প্রদান করা হয়েছে যদি মামলাটি হয় জিআর, অর্থাৎ জিআর মামলার বিচার হয়ে অপর্যাপ্ত দণ্ড প্রদান করা হয়েছে, তো সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে চায়। তো জিআর মামলার ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর আপিল দায়ের করবে, তো আপিল দায়ের করবে হাইকোর্ট বরাবর। তারপরে মামলাটি যদি হয় সিআর মামলা, তাহলে সেক্ষেত্রে অপর্যাপ্ত দণ্ড প্রদান করা হলে সংক্ষুব্ধ পক্ষ বা বাদী পক্ষ এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল দায়ের করবে এবং সেই আপিলটি দায়ের করবে 60 দিনের ভিতরে। 60 দিনের পর যদি আপিল দায়ের করে সেটি গ্রহণযোগ্য হবে না। আর যদি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ না দিয়ে আদালত দণ্ডবৃদ্ধি করতে পারবে না। এখানে আমাদেরকে 3টি বিষয় মনে রাখতে হবে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ রয়েছে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের তামাদিকাল হচ্ছে 60 দিন। আর এই আলোচ্য ধারাটি অর্থাৎ 417 ক, এই 417 ক উপধারাটি 1978 সালের সংশোধন দ্বারা সংযোজন করা হয়েছে। সিআর ও জিআর মামলায় দণ্ড, খালাস ও অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কে কে আপিল করতে পারেন তা নিম্নে ছক আকারে উল্লেখ করা হলো। এখানে আমি একটি ছক তৈরি করে দিয়েছি খুব সংক্ষিপ্তভাবে, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে খেয়াল করেন, খুব সুন্দরভাবে আমি বলেছি, আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নেবেন। এখানে সিআর মামলার ক্ষেত্রে আপিল দায়ের করতে পারে আসামি দণ্ডের বিরুদ্ধে, অর্থাৎ দণ্ড প্রদান করা হয়েছে, আসামি সেই দণ্ডের বিরুদ্ধে সিআর মামলায় আপিল দায়ের করতে পারবে। আর খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে ফরিয়াদি বা বাদী অথবা পাবলিক প্রসিকিউটর। আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে ফরিয়াদি বা বাদী বা পাবলিক প্রসিকিউটর। আর জিআর মামলার ক্ষেত্রে আসামি আপিল দায়ের করতে পারবে দণ্ডের বিরুদ্ধে, অর্থাৎ দণ্ড প্রদান করার ফলে আসামি যদি সংক্ষুব্ধ হয় সে আপিল দায়ের করতে পারবে। আর পাবলিক প্রসিকিউটর আপিল দায়ের করতে পারবে খালাসের বিরুদ্ধে। আবার যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রেও পাবলিক প্রসিকিউটর আপিল দায়ের করতে পারবে। এখানে আমি আরেকটি ছক আপনাদের জন্য তৈরি করেছি। এক নজরে আপিলের ধারাগুলো ছক আকারে বর্ণিত হলো। এখানে ছকের ভিতরে আমি আপিলের ধারা, কোন ক্ষেত্রে আপিল, তারপরে কোন আদালতে আপিল এবং তামাদি মেয়াদ, এই সবগুলো সুন্দরভাবে আমি দেখিয়েছি। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে 407 ধারা, 408 ও 410 ধারা অনুযায়ী। আপিল করা যাবে দায়রা জজ আদালতে অথবা হাইকোর্ট বিভাগে। তামাদি মেয়াদ হচ্ছে দায়রা জজের জন্য 30 দিন, হাইকোর্ট বিভাগের জন্য 60 দিন। তারপর খালাসের বিরুদ্ধে আপিল করা যাবে 417 ধারা অনুযায়ী। এখানেও আপিল আদালত হচ্ছে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত। আর তামাদি মেয়াদ হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে 6 মাস এবং সিআর মামলার ক্ষেত্রে 60 দিন। তারপরে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে 417 ক ধারা অনুযায়ী। এখানেও আপিল দায়ের করা যাবে হাইকোর্ট বিভাগ অথবা দায়রা আদালত। আর তামাদি মেয়াদ রয়েছে 60 দিন। তারপরে 418 ধারায় আমরা শিখব যে সকল বিষয়ে আপিল গ্রহণযোগ্য। নিম্নবর্ণিত 2টি ক্ষেত্রে আপিল দায়ের করা যায়, তথা আইনগত বিষয়, তথ্যগত বিষয়। অর্থাৎ আইনের প্রশ্নে ও ঘটনার প্রশ্নে আমরা আপিল দায়ের করতে পারি। তারপরে 421 ধারায় বলা হয়েছে আপিল সরাসরি খারিজ। আপিল আবেদন গ্রহণ করার পর ও আপিলকারী আইনজীবীর বক্তব্য শোনার পর যদি আদালত মনে করেন যে হস্তক্ষেপ করার মতন পর্যাপ্ত কারণ নেই, তাহলে তিনি আপিল খারিজ করতে পারেন। এই বিষয়টি হচ্ছে এরকম যে
যখন আপিল দায়ের করা হলো, আপিল দায়ের করার পর আদালত অবশ্যই আপিলকারী বা তার আইনজীবীর বক্তব্য শুনবেন। তো বক্তব্য শোনার পর আদালতের কাছে যদি এরকম মনে হয় যে এখানে হস্তক্ষেপ করার মতন পর্যাপ্ত কারণ নাই, শুধু শুধু আপিল করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি আপিলটি খারিজ করে দিতে পারেন। তারপর 422 ধারায় বলা হয়েছে আপিলের নোটিশ। আদালত সরাসরি আপিল খারিজ না করলে তিনি আপিল শ্রবণের সময় ও স্থান সম্পর্কে আপিলকারী ও তার আইনজীবীকে ও সরকার কর্তৃক নিযুক্ত সংশ্লিষ্ট অফিসারকে নোটিশ দিবেন। 417 ধারার ক্ষেত্রে আসামিকেও অনুরূপ নোটিশ দিবেন। আচ্ছা, বিষয়টি বুঝে নেন যে 421 ধারায় আমরা পড়লাম যে আপিল সরাসরি এভাবে খারিজ করে দিয়েছে, আর 422 ধারায় বলা হয়েছে যে যদি আপিলটি খারিজ না করে আপিলটি যদি গ্রহণ করা হয় তাহলে কি হবে। আপিলটি গ্রহণ করা হলে আদালত যখন আপিলটি শুনছেন, আপিলটি যখন শ্রবণ করছেন, সেই আপিলটি শ্রবণের সময় স্থান সম্পর্কে, কোথায় শুনছেন এবং কখন শুনছেন, এই সময় ও স্থান সম্পর্কে আপিলকারী ও তার আইনজীবীকে ও সরকার কর্তৃক নিযুক্ত সংশ্লিষ্ট অফিসারকে নোটিশ প্রদান করে তাদেরকে জানাবেন। এবং 417 ধারার ক্ষেত্রে আসামিকেও এই একই রকম একটি নোটিশ প্রদান করবেন। আপনারা 417 ধারায় গিয়ে দেখে নেবেন সেখানে কি বলা হয়েছে। আমি যেহেতু আলোচনা করেছি, এখন আর আলোচনা করছি না। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, আপিল আদালতের রায়ের সময় আসামির উপস্থিতির প্রয়োজন নাই। খুব সিম্পল বিষয় যে আপিল আদালত যখন রায় ঘোষণা করবে, আপিল আদালত যখন আপিল নিষ্পত্তি করবে, তখন আসামি উপস্থিত থাকবে, এরকমটি প্রয়োজন নেই। তারপর 423 ধারায় বলা হয়েছে আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা, অর্থাৎ আপিল নিষ্পত্তি করার সময় আপিল আদালত কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারে সেগুলো আমরা এখন শিখব। অত্র ধারা মতে ইতিমধ্যে মামলার নথি আপিল আদালতে না পৌঁছালে আপিল আদালত তা তলব করতে পারবেন। যদি আপিল করার নথি আদালতে না পৌঁছায় তাহলে আদালত নিজেই সেই নথি তলব করে নেবেন। প্রথমে আমরা শিখব দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, অর্থাৎ দণ্ড প্রদান করা হয়েছে এবং তার বিরুদ্ধে আপিলও দায়ের করা হয়েছে। এখন আপিল আদালত কী কী করতে পারেন আমরা দেখি। দণ্ডাদেশ বহাল রাখতে পারেন, পুনর্বিচারের জন্য নির্দেশ দিতে পারেন, দণ্ডাদেশ হ্রাস করতে পারেন। এই তিনটি বিষয় আপনারা মনে রাখবেন যে যে দণ্ডাদেশ ছিল সেটিও বহাল থাকতে পারে, আবার নতুন করে বিচারের জন্য আদেশ দিতে পারেন, অথবা দণ্ড হ্রাসও করে দিতে পারেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে আদালত দণ্ডাদেশ বৃদ্ধি করতে পারবেন না এবং দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা আসামি। আচ্ছা, তারপরে বলা হয়েছে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, অর্থাৎ আসামিকে খালাস প্রদান করা হয়েছে। এখন সংক্ষুব্ধ হয়েছে কে? সংক্ষুব্ধ হয়েছে ফরিয়াদি পক্ষ। তো ফরিয়াদি পক্ষ যদি সংক্ষুব্ধ হয় তাহলে সে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। তা আপিল দায়ের করলে আদালত কি করতে পারে? আদালত দেখেন খালাস আদেশ পরিবর্তন করতে পারেন, পুনর্বিচারের জন্য নির্দেশ দিতে পারেন, অথবা দোষী সাব্যস্ত করে দণ্ডও দিতে পারেন। তারপরে বলা হয়েছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, যদি আসামিকে দণ্ড প্রদান করা হয় এবং তা যদি সংক্ষুব্ধ পক্ষ মনে করেন তা অপর্যাপ্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি আপিল দায়ের করতে পারেন। এবং আপিল দায়ের করলে আদালত কি করবে দেখেন, দণ্ডাদেশ রদ কিংবা খালাস করে দিতে পারেন, পুনর্বিচারের জন্য নির্দেশ দিতে পারেন, দণ্ডাদেশ বহাল রাখতে পারেন, অথবা দণ্ডাদেশ হ্রাস কিংবা বৃদ্ধি করতে পারেন। আপনারা এই পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং মনে রাখবেন। তারপরে 426 ধারায় বলা হয়েছে আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত। আপিল পেন্ডিং থাকাকালীন আপিল আদালত নিম্ন আদালতের দণ্ডাদেশ স্থগিত রাখতে পারেন। প্রদত্ত দণ্ডাদেশ অনধিক 1 বছর হলে বিচারিক আদালত তার প্রদত্ত দণ্ডাদেশ স্থগিত রেখে এবং আপিল করার শর্তে আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। খেয়াল করেন, আমরা এতক্ষণ শিখে এসেছি যে আদালত চাইলে আপিল রিজেক্ট করে দিতে পারে, আপিল গ্রহণ করতে পারে, গ্রহণ করার পরে সে কী করতে পারে সেটিও আমরা শিখেছি। এখন আমরা শিখছি যে আপিল দায়ের করা হয়েছে কিন্তু আপিলটি নিষ্পত্তি হয়নি, আপিলটি পেন্ডিং রয়েছে। তো যদি এমন হয় যে দিনের পরে দিন, মাসের পরে মাস আপিলটি পেন্ডিং রয়েছে, তাহলে আদালত কী করবে? তাহলে আদালত নিম্ন আদালতের যে দণ্ড রয়েছে, অর্থাৎ নিম্ন আদালত যে দণ্ড প্রদান করেছে সেই দণ্ড স্থগিত রাখতে পারে। আবার যদি এমন হয় যে যেই দণ্ডটি প্রদান করা হয়েছে সেই দণ্ডটি অনধিক 1 বছর, অর্থাৎ 1 বছরের বেশি নয়, 1 বছর পর্যন্ত বা তার চেয়ে কম, তাহলে সেই ক্ষেত্রে আদালত সেই দণ্ড স্থগিত রেখে আপিল করার শর্তে আসামিকে জামিনে মুক্তিও দিতে পারবে। তারপরে 431 ধারায় বলা হয়েছে আপিল পণ্ড হওয়া। আমরা এখন শিখব যে কী কী কারণে আপিল পণ্ড হতে পারে, মানে আপিল বাতিল হতে পারে। আচ্ছা দেখি,
417 ও 417 ক ধারার অধীন আপিলের ক্ষেত্রে আসামির মৃত্যু হলে আপিল চূড়ান্তভাবে পণ্ড হয়ে যাবে। এ অধ্যায়ের অধীন অন্য সকল ক্ষেত্রে জরিমানার ক্ষেত্র ব্যতীত আপিলকারীর মৃত্যু হলে আপিল চূড়ান্তভাবে পণ্ড হয়ে যাবে। যে ব্যক্তি আপিল দায়ের করেছে সে মারা গেলে আপিল পণ্ড হবে। তবে এখানে যুক্ত হয়েছে যে জরিমানার ক্ষেত্র ব্যতীত, অর্থাৎ জরিমানার ক্ষেত্রে এই বিধান চলবে না। তারপরে বলা হয়েছে জরিমানার ক্ষেত্রে আসামি মারা গেলেও আপিল বহাল থাকবে। বিষয়টি খেয়াল করেন যে জরিমানা ছাড়া যদি অন্য কোনো ক্ষেত্রে হয় তাহলে আপিলকারী মারা গেলে আপিল পণ্ড, আপিল বাতিল হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে বিষয়টি জরিমানার, দণ্ডটি প্রদান করা হয়েছে জরিমানা দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে জরিমানা ঠিকই বহাল থাকবে। আসামি মারা গেলেও সেই আপিল বহাল থাকবে। এক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি হতে উক্ত জরিমানার অর্থ আদায় করা হবে। এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে। সিআর মামলায় ফরিয়াদি মারা গেলে মামলার কার্যক্রম স্থগিত হয়। জিআর মামলায় অভিযোগকারী মারা গেলে রাষ্ট্রবাদী হয়ে মামলা পরিচালনা করবে। আচ্ছা, বিষয়টি দুটি ভিন্ন বিষয়, একটু মনে রাখবেন। সেটি হচ্ছে সিআর মামলায়, অর্থাৎ কমপ্লেইন্ট রেজিস্টার কেস, অর্থাৎ বাদী আদালতে গিয়ে নালিশ প্রদানের মাধ্যমে যে মামলাটি দায়ের করেছে সেটি হচ্ছে সিআর মামলা। তো সেই সিআর মামলার ক্ষেত্রে যে বাদী সে যদি মারা যায় তাহলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যাবে। আর যদি মামলাটি হয় জিআর মামলা, অর্থাৎ থানায় দায়ের করা হয়, তাহলে অভিযোগকারী মারা গেলে কোনো সমস্যা নেই। অভিযোগকারীর পক্ষ হয়ে রাষ্ট্রবাদী হয়ে মামলা পরিচালনা করবে।